আমাদের টিউটর চলে আসছে। এই 7 পড়ানো শুরু করো। পারি না তো, তোমরা ম্যানেজারাল পার্টটা পড়ো। ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর কি কি আইবো আমি এটাই জানি না ভাই। ম্যানেজারাল আমি মিডের আগে যে পড়ছিলাম ওইগুলো পড়া হয় নাই, এতদিন সব বলে গেছে। ম্যানেজারিয়াল বাদ দাও, তুমি অ্যাকাউন্টিং এরটা পারো? অ্যাকাউন্টিং পার্টটা, কোনটা অ্যাকাউন্টিং কোনটা? অ্যাকাউন্টিং এর মধ্যে হলো তোমার আছে হলো যে মানে মিডের পর একটা অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 3 পড়াইছে না, ওটা পারো? দেখলে পারতাম ভাই, এতদিন তো পড়া নাই, আগে পড়ছি, ভুলে গেছি এবার। আচ্ছা তাহলে চ্যাপ্টার 3 বুঝাচ্ছি আমি, আর হচ্ছে হলো ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং। থিওরি কোনগুলো আইবো? থিওরি যে বলছিল যে যাওয়া যায় 5টা কোশ্চেন দিছি এখান থেকে 10 মার্ক, বললো না স্যার থিওরিতে 10। হ্যাঁ, ওই থিওরি গুলা কেউ করছো? উপরে জানি না তো আগে স্যার। আগে ম্যাথি ভাই, থিওরিতে তো 2-3 সেট থাকবো। আরে না, থিওরি 10 মার্ক। 10 আগে তো 10 লাগবে না 40 লাগবে। থিওরি তো ইজি আছে, মনে করে লেখা আছে কারো কাছে থিওরি গোছানো আনসার গুলা। হাসান, তো পিডিএফ এর নামটা জানি কি দিছিলাম একটু দেখতো। কার? আরে বেটা, অ্যাসাইনমেন্টের পিডিএফ পাইছি নিছি। তোর অ্যাসাইনমেন্টের পিডিএফ এর নাম হলো সিয়াম 34 অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্ট। এই দেখ, দেখ কোশ্চেন কি কইছে আমারে। Logan Cross started her own consulting firm, Cross Consulting, on May 1, 2020. The trial balance at May 31 as it as follows. ঠিক আছে, এটা হলো তার May 31, মানে মে মাসের লেগে আমার ট্রায়াল ব্যালেন্স এটা দেওয়া আছে। এখন নিচে আমার 5টা কোশ্চেনটা কি কইছে, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং entries for the month of May. Use J4 as the page number for your journal. মানে আমার সোজা কথা আমার জার্নাল করতে হচ্ছে, আর আমি জার্নালটা কি এর মধ্যে করবো, ওই যে কি এগুলো যে এইগুলো পড়া করবো, কিন্তু আমার
এই ডেটাগুলো লাগবে, ঠিক আছে? এখন দেখ বুঝাই। সিয়াম, এটা কি চ্যাপ্টার 3? হ্যাঁ, চ্যাপ্টার 3। তো শুরু করবো কোন চ্যাপ্টার থেকে? চ্যাপ্টার 1 2 তো মিডেরই, এটা তো তোর পারস। 2 তে কি ডেবিট ক্রেডিট ছিল না? ওটা জার্নাল, মিডেরই জার্নালই তো ডেবিট ক্রেডিট। আচ্ছা, এখন এই চ্যাপ্টার 3 তে কি আছে একটু কত, মানে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর জার্নাল। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখান থেকে শুরু কর। এখন দেখ আমার কি কইছে, মেয়ের 1 তারিখে $900 of supplies have been used during the month, ঠিক আছে? আমার কি কইছে, $900 সাপ্লাই আমি ইউজ করে নিয়েছি। কারণ আমার এই জায়গায় দেখতে হবে আমার সাপ্লাইস কত ছিল। তোর 1900, মানে আমার সাপ্লাই ছিল হলো 1900, আমার খরচ হয়েছে এখান থেকে 900, ঠিক আছে? তাহলে আমার কি হয়েছে, সাপ্লাইস এক্সপেন্স কত, 900 বহায় দিলাম, ঠিক আছে? আর আমার সাপ্লাই এক্সপেন্সটা কি, এই জিনিসটা মনে রাখবি, তোর অ্যাসেট আর এক্সপেন্স এই দুটো হলো ডেবিট। এরা বাড়লেও ডেবিট, কমলেও হয়ে যায় ক্রেডিট। আর তোর ইকুইটি, লায়াবিলিটি আর রেভিনিউ, ঠিক আছে? এই তিনটা হলো তোর ক্রেডিট, বাড়লেও ক্রেডিট, কমলে হয়ে যায় ডেবিট। আর সাপ্লাইসটা আমার কি এর মধ্যে পড়ছিল, অ্যাসেটের মধ্যে, ঠিক আছে? আর আমার কি অ্যাসেট কমে গেলে কি আমার ক্রেডিট, এই কারণে এটা ক্রেডিট বলছি। আর 2 নাম্বারটা দেখ, দাঁড়া সিএম একটু 900 সাপ্লাইস হ্যাভ বিন ইউজ ডিউরিং দ্যাট মান্থ, এই জন্য হচ্ছে 900 ডেবিট ক্রেডিট করছি না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দেখ 2 নাম্বার। সিয়াম, এই জায়গায় সাপ্লাইস এক্সপেন্স আবার সাপ্লাইস এক্সেস কে আরেকবার কর। আমার এটা কি কইছে, সাপ্লাইস হ্যাভ বিন ইউজড ডিউরিং দ্য মান্থ, মানে কি আমার সাপ্লাইস এটা খরচ হয়ে গেছে না? 900 টাকা সাপ্লাইস আমি খরচ করছি, আর আমার সাপ্লাইস ছিল কত কোশ্চেনে দেখ, 1900 টাকা আমার সাপ্লাইস আগে থেকে ছিল, তার আমার এখান থেকে খরচ হয়েছে। আমার কি এক জায়গায় খরচ বাড়ছে আর এক জায়গায় কি, যে আমার যে ক্যাশ ছিল এটা কমে গেছে না, মানে সাপ্লাই যে ছিল এই কারণে এটা নিচে লিখছি সাপ্লাইস, এটা কমে গেছে। আর সাপ্লাইস এক্সপেন্সটা বাইরে গেছে। আচ্ছা, দেখ দিন কটা দেখ ইউটিল, এই তো হোসনারে ঢুকা, হোসনার কথা ভুলে গেছিলাম না। হুসনার নক দিছি তো আমি। আচ্ছা ফাহাদ যে বল, সিটি বড় গো এর কলা ঢুকাইনি। আচ্ছা দেখ 2 নাম্বারটা কি করছে, ইউটিলিটিস এক্সপেন্স ইনক্লুড বাট নট পেইড অন মে 31 2020, মানে মে 31 তারিখে আমার ইউটিলিটিস এক্সপেন্স কত ছিল, 250, কিন্তু আমি এটা পে করি নাই, ঠিক আছে? তাহলে আমার ইউটিলিটিস এক্সপেন্স কত, 250 লিখলাম, ইউটিলিটি এক্সপেন্স 250, কিন্তু নট পেড মানে কি আমার অ্যাকাউন্টস পেয়েবল 250, বুঝছো? এটা হলো তার নর্মাল জার্নালি। 3 নাম্বারটা লিখতে আলাদা, তো দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 2 ইয়ার্স। এখন মানে কি আমার ইন্স্যুরেন্স যে টাকাটা দিছিলাম এটা 2 বছরের লেগে চুক্তি করা, আর আমার ইন্স্যুরেন্সের লেগে কত দিছি দেখ, প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স 3600, ঠিক আছে? আর এটা আমার কত মাসের লেগে, 2 বছরে কত, 24 মাস, আর 24 3600 24 দা ভাগ দিবি, কত হইব, 150। তাহলে কি আমার কি কইছে, এখন আমার মে মাসটা পার হয়ে গেছে গা, তাহলে আমার মে মাসে প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্সের খরচ কত, 3600, তাহলে লিখবি ইন্স্যুরেন্স এক্সপেন্স 150। আর আমার খরচটা বাড়ছে, আর কি প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স থেকে তো আমার 150 কমে গেল না, আর এর লেগে তো আর এটা নিচে আছে, প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স 150 ক্রেডিট। এই আরেকবার প্রিপেড বুঝাই দা। ইন্স্যুরেন্সটা কিসের আন্ডারে পড়ছে? আমি জিনিসটা না মনে রাখছি কি, তার এই আমার এক্সপেন্সটা কি, আমার ডেবিট না, হ্যাঁ, তাহলে আরেকটা তাহলে হবে এর লেগে ক্রেডিট। তার প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স আমি ক্রেডিট বহাই দিছি এটা। এমন কিছু যে এটা এখনো পে করা হয় নাই, যার কারণে এটা হলো তোর ইয়াতে আছে। এটা করতে পারো। সিয়াম, এই লাইনটা আরেকবার বুঝা। ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেড ইন্স্যুরেন্স। দেখ 3 নাম্বার আমার কি দেওয়া আছে, দা ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 2 ইয়ার্স, ঠিক আছে?
এখন আমার কোশ্চেনে দেখতে হবে আমার ইন্স্যুরেন্সের লাগে আমি কয় টাকা দিছি 3600, ঠিক আছে, কিন্তু এটা দিছি কি 2 বছরের লেগে, আর 2 বছরে আমার কত মাস 48, আর আমি হিসাব করতেছি কত খালি 1 মাসের লেগে না, মে মাসের লেগে খালি হিসাব করতেছি। তার ভাষা আমি কি করবো, এটা আমি 48 তোর 3600 আমি 24 দা ভাগ দিব, 2 মাসে 24, 2 বছরে 24 মাস, 24 দা ভাগ দিলাম, আমার আইল হলো 150, ঠিক আছে। তাহলে আমার মে মাসের ইন্স্যুরেন্স বাবদ খরচ কত 150 লিখলাম, হ্যাঁ ইন্স্যুরেন্স এক্সপেন্স 150। আর প্রিপেইড ইন্স্যুরেন্স আমার কত ছিল 3600, এখান থেকে কি আমার 1 মাসেরটা কমে গেল না, কারণ এটাকে তুমি আগে থেকে দিয়ে রাখছি, হ্যাঁ এই কারণে তো এটা ক্রেডিট হয়েছে, 150 আমার ক্রেডিট হয়েছে। পরেরটা দেখ, 400 টাকা of the balance in the unearned service revenue account remains unearned at the end of the month। মানে কি আমার সার্ভিস রেভিনিউ হয়েছে কিন্তু আমি এখন এটা উঠাইনি, ঠিক আছে, এটা কি আমার 400 টাকা, আর এটা মাস শেষে আনআর্নড রয়েছে, আমি আর টাকাটা তখনও উঠাইনি। সোজা কথা এটা কি আমার আন সার্ভিস রেভিনিউ, এটা আমার ডেবিটের মধ্যে যাবে, আর এটা কি আমার একটা সার্ভিস রেভিনিউ। 400 দিছি গেলে, ও সরি ভুল বুঝেছি, সার্ভিস রেভিনিউ এই যে দেখ 2000 আছে, আনআর্নড সার্ভিস রেভিনিউ 2000। হুম দেখ আনআর্নড সার্ভিস রেভিনিউ কত আমার 2000, আর আমার উঠানো বাকি কত 400, ঠিক আছে। দেখ 400 টাকা of the balance in the unearned service revenue account remains unearned at the end of the month। তাহলে 2000 টাকা থেকে 400 টাকা বাদ দিলাম কত 1600 টাকা, ঠিক আছে। তাহলে আমার unearned service revenue কত 1600। আর তাহলে আমি এই জিনিসটা আমি পায়া লাইছি সার্ভিস, তাহলে আমার সার্ভিস রেভিনিউ হয়ে গেছে না, তো আমি আর্ন করছি, তাহলে আমার সার্ভিস রেভিনিউ 1600। জিনিসটা বুঝছস? এই লেখাগুলো লিখতে গেলে তো প্যাচ লাগাই দিমু, সংখ্যাটাও বসাইতে পারবো। সোজা কথা এই বুঝ, বুঝি না, একটু ভালো করে বুঝো। মনে এরা ধর হইলো তোর এই টাকাটা, এই যে 2000 টাকাটা আমার অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, ঠিক আছে, সোজাভাবে বুঝে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, আমি 2000 টাকা কাজ করে ফেলছি, ঠিক আছে, আর আমি টাকাটা পাইলাম 1600 পাইয়া গেলাম, তাহলে কি আমার রেভিনিউ না, বুঝছস? তাহলে রেভিনিউ আমার কি ক্রেডিট, এটা বসায় দিলাম। আর আমার যে আর্ন সার্ভিস রেভিনিউ ছিল ওইখান থেকে আমার 1600 কমে গেল না, এটা হইব ডেবিট। মানে খরচ হইলে ডেবিটে যাইবো আর বাড়লে ক্রেডিটে যাইবো এটার বেলায়। কইতে পারোস কেন এরকমই, এইটা কয়টা ভুল হইবে, এটা তো আর অবস্থা। রেভিনিউ বাড়লে ক্রেডিট না, এই জায়গায় দেখ আমার ইন্স্যুরেন্স কি কমে গেল না, এই জায়গায় তো এটা তো গেছে ক্রেডিট, কিন্তু এই জায়গায় আমি টাকা পাইছি, আমার রেভিনিউ আর আইছে, কিন্তু এটা ক্রেডিট। রেভিনিউ বাড়লে তো তোর ক্রেডিটেই যাবে, ঠিক আছে। হ্যাঁ এটাই তো, তোর আসমি কইতাছে বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, এটা এরকম না, এটা তো সেকেন্ড চ্যাপ্টারটা ভালো মতন দেখিস। ভাই আমি জেনারেল জার্নাল আওলায় দিতেছি, আমি কি করব, কালকে পরীক্ষা হলে যে কালকেও পরীক্ষা খারাপ করব। এটা পড়তে হবে, এটা কিছু করার নাই, কারণ এটা তো মিডের টপিক। পরেরটা দেখ 5 তারিখে কি কইছে। May 31 is a Wednesday and employees are paid on Fridays. Cross Consulting has 2 employees who are paid 920 each for a 5-day work। মানে কি দুইজন এমপ্লয়ি আছে কোম্পানির, এখন 5 দিন কাজ করলে এক একজনের $920 করে দেয়, ঠিক আছে। এখন আমার মে 31 ছিল হলো কি বুধবার, আমার খালি এই জায়গায় এক সপ্তাহ হিসাব করতে হবে। মে 31 ছিল কি বুধবার, আর এমপ্লয়িরা শুক্রবারে তবে বেতন পায়, ঠিক আছে। এখন আমরা 5 দিনের হিসাব করে, স্যারের কাছে একটা বিদেশের হিসাবে তার ছুটি কি কি বার পরে শনি রবি, আর শনি রবি বাদ দিয়ে পরে হিসাব করবি সোম মঙ্গল বুধ, তাহলে 3 দিন পরে না, আর এনে করবি কি 920 রে আগে 5 দা ভাগ দিবি, কত আসে
920 5 ভাগ 184, ঠিক আছে? 184 তার কয়দিন কাজ করছে? 3 দিন, ঠিক আছে? 552 টাকা আসে। কিন্তু আমার কত এমপ্লয়িজ কি 2 জন না? আবার 2টা গুণ দিবি, 1104। মাথায় ঢুকছে কারো কিছু? কোশ্চেনে যে টাকাটা থাকবো কতদিন কাজ করে ওটা দিয়ে ভাগ দিমু। আর কয়জন এমপ্লয়ি, 2 জন, এটা লেখাই আছে। কয়জন এমপ্লয়ি দেওয়া থাকবো ওইটা দিয়ে কি যে টাকাটা বেরিয়েবো ওইটারে গুণ দিমু, হ্যাঁ, তারপরে অ্যান্সার পাই যাবো। কারণ আমি তো একজনের লেগে আর ব্যাপার করলাম না। আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবলটা কেমনে লেখছস? অ্যাকাউন্ট পেয়েবল দিয়ে কি বুঝাইছস? কারণ দেখ, আমার কোশ্চেনে কিন্তু কোনো জায়গায় দেওয়া নাই যে আমি টাকাটা দিয়ে দিছি, ঠিক আছে? তার আমার হ্যাঁ স্যালারি বাবদ খরচ কত যাবে? 1104, কিন্তু আমি কিন্তু ক্যাশ এখনো দেই নাই। টাকাটা ওদের এখনো দেওয়া হয়নি, তাহলে কি এটা আমার তা দায়ী দায়ী এখনো রয়ে গেছি না, এই টাকাটা ওদেরকে দিব। হ্যাঁ এটা এই কারণে এটা অ্যাকাউন্টস হ্যাঁ পেয়েবল করছে। আর অ্যাকাউন্টস পেয়েবল কি ক্রেডিট? পেয়েবল বাইরে গেছে আমার, বুঝছস? বুঝছি, কালকে পরীক্ষা দিয়ে পারলি আর। সে পরেরটা দেখ। The office furniture has a 5-year life with no salvage value. It is being depreciated at 190 per month for 60 months. And depreciation হলো কি, মনে কর কি করবো, আমি উম, আচ্ছা আমি বললাম আমি 1 ট্রাক বালি কিনলাম, ঠিক আছে? বালিটা আমি রাস্তায় ফালায় রাখলাম। কারণ রাস্তা যদি ফালায় রাখে তাই বালিতে এক জায়গায় থাকবো না। তো আমার যদি ধরুন ঝড় বৃষ্টি হইব, বাতাস হইব, তাতে আস্তে আস্তে আমার কমতে থাকবো না? এই ডিপ্রিসিয়েশনটা হ্যাঁ হলো ওই হিসাবই। তার আমার একটা জিনিস কেনার পরে তার আমার আজীবন ঠিকঠাক থাকবো না, আস্তে আস্তে করে আমার জিনিসটা ক্ষয় হইতে থাকবো না? এটাই হলো আমার ডিপ্রিসিয়েশন, বুঝছস? মানে কি করছে, ফার্নিচারটা তার প্রতি মাসে তার $190 হিসাবে তার ইয়ে হইতেছে, আমার ক্ষয় হইতেছে। এটা আয়ুটা কমে দিতেছে, বুঝছস? মানে স্যারে বলছিল যে ধরো একটা এসি কিনলা, তো ওইটা তো 5 বছর পরে নষ্ট হয়ে যাবে। তো ওটা 5 বছর পরে যে ঠিক করবা ওটার লেগে এখন থেকে আর কি একটা অ্যামাউন্ট রাইখা দাও, এই টাইপের একটা জিনিস আসলে ডেপ্রিসিয়েট। এই টোটাল অ্যামাউন্ট ইয়া করে তো 190 করে কমাইতে থাকে, মানে বুঝছস? জানতে লাগে এটা আমার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এটা আমার এই মাসেরটা দেওয়াই আছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 190, আর নিচে লিখবে হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এটাও এই লেখাটা হয়তো এই জায়গায় থাকবো, আর দূর হয়ে গেলাম না। না, এই কোশ্চেনের না লেখা নেই, এটা নিজেরই লিখতে হবে। একটা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, একটা হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ঠিক আছে? অ্যাকুমুলেটেড মানে কি? এরা মানে জানি না। মানে তুমি আইএলটিএস 7 এটা গুগল ট্রান্সলেট মেরে দিস পরে। 7 নম্বরে কি বলছে? Invoices representing 1700 of services performed during the month have not been recorded as of, মানে কি কইছে? আমি এই 1700 টাকার সার্ভিস আমি এই মাসের মধ্যে আমি পারফর্ম করছি, ঠিক আছে? কিন্তু এটা আমার কি রেকর্ড করা হয়নি। তাহলে এটা কি আমার সার্ভিস রেভিনিউ না? হ্যাঁ, এটা কি আমার ক্রেডিট অ্যাকাউন্ট বহাইলাম, রিসিভেবল। কিন্তু এই টাকা, হ্যাঁ টাকাটা আমি কিন্তু এখনো পাই নাই। তাহলে কি এটা আমার অ্যাকাউন্ট রিসিভেবল, মানে আমি টাকাটা পাবো 1700, অ্যাকাউন্ট রিসিভেবল কি আমার ডেবিট বসায় দিলাম। কারো কোনো সমস্যা আছে? না, এমনি দেখলে তো কারোই সমস্যা হবে, পরীক্ষা করতে গেলে কিন্তু এক্সাম হলে কোশ্চেন পাইলে তো মাথাতে সব জায়গা। তুই বুঝেছিস, ঠিক আমার থেকে বুঝছি, ঠিক কিন্তু ভাবে আমি বলতে করতে পারি পারবো না। না একটা। এত কিছু করবা না, যদি ধরতে পারো নাম্বারটা কি হবে, একটা ডেবিটে বসাবে আর একটা ক্রেডিটে বসাইবা, তারপর একটা নিজের মতো করে একটা দুইটা নাম লিখে দিবা। যেটা ভালো মনে করিস। এই অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনা নাই তো, খালি এই যে পাশের যে পার্টিকুলার গুলা কোনটা কি হবে ওটা ধরতে পারলেই হয়েছে। আচ্ছা দেখ পরেরটা দেখ কি কইছ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স।
আর ট্রায়াল ব্যালেন্সের হিসাবটা কি আগে তো যা যা দেওয়া আছে আগে আমরা এগুলা উড়াবি, ঠিক আছে? হুম, এখন ক্যাশ ক্যাশ কত 13,500। এখন আমার এই জায়গায় দেখতে হইব আমার যে জার্নালটা বানাইছি জার্নালে কোন জায়গায় ক্যাশ আছে নাকি, ঠিক আছে? হুম, এই জার্নালে ক্যাশ, মনে কর ক্যাশ যদি আছে, ক্যাশ তো নাই, এখানে বসায় দিলাম ক্যাশ 4,500। পরে কি অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে এই জায়গায় আমার 6,000। 6,000। আবার জার্নালে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, এই যে দেখ হুম, 1,700, হ্যাঁ, ঠিক সিয়াম আছে? তোর স্ক্রিন গেছে গা। না আছে। আছে আছে। আইতে তোরটা, হ্যালো? হয়ে গেছে গা। তাহলে 12 আবার ঢুকতেছে তাহলে। এখন দেখ এই ঠিক জিনিসটা, আছে তো স্ক্রিন। হ্যাঁ পর। এখন 17 এসেছে, কি হয়েছে? এখন মাইনাস দেখ করতে হবে? এই জায়গা দেখ তার অ্যাকাউন্ট রিসিভেবল কি ডেবিটে আছে না? হ্যাঁ, এই যে ইয়া তোর ওইটাও যে ডেবিটে আছে। কোশ্চেনে ডেবিটে আছে। আমার তোর জার্নাল কি নেটের প্রবলেম না ফোনের স্ক্রিন দেখা যায় না? তোমার প্রবলেম, তোমার প্রবলেম। সবাই সবাই দেখতেছে স্ক্রিন। তুই তাহলে রেকর্ডিং দেখিস পরে। দুইটাই ডেবিটে আছে, কেন যোগ করে দিছে? হ্যাঁ, হিসাবটা রাখবি তোর জার্নালের মধ্যে। আর ইয়াতে কোশ্চেনে যদি কোশ্চেনে ডেবিট থাকে আর এই জায়গা ডেবিট থাকে তাহলে যোগ হুম, হইব, ঠিক আছে? হুম, হুম, হুম। আর যদি এমন হইতো তোর কোশ্চেনে ডেবিট আছে তোর এখানে জার্নাল আছে ক্রেডিটে আছে। ক্রেডিটে, তাহলে এটা বিয়োগ হইতো, আচ্ছা। ঠিক আছে? হুম। সিয়াম আরেকবার বুঝা, দেখি না এতক্ষণ। এ So কিসের দেখ উপর ডিপেন্ড করে? প্রশ্নের উপরে না? ধর এখানে প্রশ্নে ক্রেডিটে আছে আর জার্নাল আছে ডেবিটে, তাহলে আমি এই যে ট্রায়াল ব্যালেন্সে কোথায় বসাবো? ক্রেডিটে, তাই তো? মাইনাস করার পরে ক্রেডিটে বসাবো না? তো এই জায়গা বসাবে হইলো তোর কোশ্চেনে যেটা থাকবো, হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বলবো। কোশ্চেনে যা থাকবো ওই জায়গায় তুই ওই ঘরে বসাবি, ঠিক আছে? আচ্ছা। হুম, আর আমার দেখতে হবে যে এই জিনিসটা তোর আমার জার্নালে আছে নাকি না, সেম আচ্ছা। সেম পরিমাণটা আমার জার্নালে আছে নাকি। আর জার্নালে তো আমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে। হুম, এখন দেখ এই জায়গায় জার্নাল কত 6,000 ডেবিটে, আর এই জায়গাও তার অ্যাকাউন্ট রিসিভেবল তোর ডেবিটে। 1,700 ডেবিটে আছে, এই কারণে যোগ হয়েছে, আচ্ছা। ঠিক আছে? আর আশমিকা যদি এটা তোর আমার ডেবিটে না থেকে ক্রেডিটে থাকতো তাহলে এটা আমার 6,000 লাগে বিয়োগ হইতো, তারপরে আমার এই জায়গা বইতো, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখ পরে সাপ্লাইস, এই জায়গা কত 1,900। এখন আমার জার্নালে কিন্তু সাপ্লাই ছিল ক্রেডিটে 900 টাকা, ঠিক আছে? কোশ্চেনে কি দেওয়া আমার ডেবিটে 1,900, আনতে এটা বিয়োগ হইব, হুম, বিয়োগ হয়ে ডেবিটেই বইব যত মান। আর 1,900 লাগে 900 বিয়োগ করলে 1,000, মানে এটা ডেবিটে বইছে কারণ কোশ্চেন আমার সাপ্লাইসটা ডেবিটে আছে। বুঝছো জিনিসটা? ও, মানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হচ্ছে জার্নাল থেকে ভিউ করে, মানে কোশ্চেনের সাথে ম্যাচ করে করে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার তারপরে কোশ্চেন একটু দেখা তো আমারে, কোশ্চেনটা কইলে আছে। এটাই তো কোশ্চেন। এটাই তো কোশ্চেন। এবার এটা একটা পিডিএফ, এটা একটা পিডিএফ। তারপরে দেখ প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স কত 3600 এটাও ডেবিটে। তো আছে। আর জার্নালে কিন্তু প্রিপেয়ার্ড ইন্স্যুরেন্স ছিল এই যে 150 ক্রেডিটে, আর ক্রেডিট। 150 দিয়ে কইব 3450। 3450। পরে ইকুইপমেন্ট 11,400, আমার জার্নালে কোনো জায়গায় ইকুইপমেন্ট ছিল না, এই কারণে আমি ডাইরেক্ট বহাই দিলাম। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল 4,500 ক্রেডিট, আমার কাছে ইয়াতে ছিল জার্নাল অ্যাকাউন্টস পেয়েবল 1104। ক্রেডিটেই ছিল। 1104 ছিল আর 250 ছিল, তাহলে কি 4,500 যোগ যোগ 250 যোগ 1104, হুম, ঠিক আছে? তাহলে কি 5,854। পরে 8 আন কেমনে সার্ভিস বের করছস? কি কোনটা? মানে অ্যাকাউন্ট পেয়েবলটা যে মাত্র যে দেখাইলি 5,854। জার্নালে যা যেটি আসছিল ওটির লগে তার কোশ্চেন একটা যোগ করে দিছি। এই যে দেখ জার্নালে ও কি একবার একবার 250, আরেকবার 1104, দুইটাই তো ক্রেডিটে। সবাই কোশ্চেন ক্রেডিটে হুম, আছে। সবগুলা খালি যোগ হবে। আমি পরে দেখ আনঅন সার্ভিস রেভিনিউ 2,000 ক্রেডিটে, আমার সার্ভিস রেভিনিউ তো কত, আনঅন সার্ভিস রেভিনিউ 1,600 কিন্তু ডেবিটে ছিল, তাহলে কি এটা বিয়োগ করে আমার ক্রেডিটে বইব,
আর 2000 লাগে 1600 বিয়োগ করলে 400 বইল। ওনার্স ক্যাপিটাল 18,700, জানালা ছিল না, যেটা আছে ওটি বসাই দিছি। সার্ভিস রেভিনিউ ক্রেডিট আছে আমাদের, সার্ভিস রেভিনিউ কিন্তু আমার এখানেও ছিল, এই যে এই জায়গায় কত 1600, এই জায়গায় 1700, ঠিক আছে 1600 আর 1700 কত হয় 3300, আর এই জায়গায় 9500, তাহলে কি মিলাইলে আমার 12,800 টাকা সার্ভিস রেভিনিউ। পরে কি স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স 6400 ডেবিটে, আমার এই জায়গায় স্যালারি এক্সপেন্স কত ছিল 1104, আর যোগ করে দিলাম। রেন্ট এক্সপেন্স 900, আমার জার্নালে কোনো জায়গায় ছিল না, এরকম বহাই দেবো। এখন আমার কোয়েশ্চেনে ট্রায়াল ব্যালেন্সে যা যা ছিল আমার শেষ, কিন্তু আমার জার্নালে আমি যা যা উঠাইছি ওইগুলো কিন্তু আমার উঠানো হয়নি বাকি, ঠিক আছে। এখন যেগুলো যে এন্টিটি গুলো আমার কোয়েশ্চেনে নাই কিন্তু জার্নালে আছে, এখন আমি ওইগুলো খালি উঠাই দেবো। দেখ সাপ্লাইস এক্সপেন্স, এটা কিন্তু আমার এই কোয়েশ্চেনে দেওয়া ছিল না, কিন্তু জার্নালে আছে, না আমার এটা বসাই দিলাম। আর যেটা যে জায়গায় ছিল জার্নালে আমি অন্য বসাই দিলাম। সাপ্লাইস এক্সপেন্স 900 ডেবিটে ছিল, বসাই দিছি। ইউটিলিটিস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, মানে যেটা যেমন ছিল অন্য বসাই দিছি। পরে খালি একটু শেষে যেগুলো ডেবিটে যেগুলো আছে ওগুলো যোগ করবি, ক্রেডিটে যেগুলো আছে যোগ করবি। যদি যোগ করার পরে সেম আহে অ্যান্সার, তাহলে বুঝবি তখনটা ঠিক আছে, নাহলে ভুল। বলো ভাই, বুঝছস? বুঝছি। মানে একবার হচ্ছে অ্যাডজাস্টেবল ট্রায়াল দেখাইতে হইব, আরেকটা হচ্ছে জার্নাল দেখাইতে হইব এই চ্যাপ্টার থেকে। এন্ড কোশ্চেনে যেটা কর, and আমার মনে হয় স্যার এটাই দিব যে একবার জার্নাল দাও, একবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া। আর ট্রায়াল বানাইতে তো জার্নাল লাগবেই। এখন স্যারে যদি সিঙ্গেল সিঙ্গেল দরকার আছে। যদি স্যারের তার জার্নাল, হ্যাঁ এটাই করবো। জার্নাল শালা তো আর এটা দিব না। স্যারের যাদের যে গ্রুপে দিল ওই জায়গায় তো লেখা চ্যাপ্টার 3 থেকে 2টা ম্যাথ, 5 করে 10 মার্ক। এটা এক নাম্বার ম্যাথ, এটা 2 নাম্বার। এইখান থেকে এগুলাই আসবে। 2 নাম্বারটা 1 নাম্বারের মতো নিয়ে পারবি না, দেখা দেবো আবার। তাড়াতাড়ি দেখা দেখা, দে। তাড়াতাড়ি দেখা। আরে এই তো তাড়াতাড়ি কি আছে, আস্তে আস্তে বাবা সারাদিন করে আছে, থিওরি আর দড়িও নেই। থিওরি আর কত তুই ভাই, 10 থিওরি মার্ক ধরস না, আমি কিছু থিওরি 12 বার। থিওরি ভাই তোর লিগা আমি না লিখা দিয়ে দেব না, তোর পরীক্ষা থেকে তোর দিয়ে দেব। মুভি ডায়লগ কম মার। কি কথা, সিট পড়ছে ফার্মাসি ডিপার্টমেন্টে, একে বইরা দিব তোমাকে। হ্যাঁ সমস্যা নাই। ফার্মেসি ডিপার্টমেন্টে পড়লে কি ফার্মেসি টিচাররা ইয়া করে, গার্ড দেয়? ফার্মেসি আর রিভিউ ডিপার্টমেন্টের টিচার কয়েকটা আছে এমন ঝগড়া। না, যে ডিপার্টমেন্টে ক্লাস করে ওরাই গার্ড দেয়। ঝগড়া কয় বলু, হ্যাঁ, যে ডিপার্টমেন্টে সিট পড়ে ওই ডিপার্টমেন্টের টিচাররা গার্ডে আসে। ও আচ্ছা। ঝগড়া করা বলু, এটা হলো তো এরা নিজের কাজ একটু বেশি ভালো মতন করে, আমগরে মাস্টার দেয় বেশি। লাস্ট পরীক্ষা আকাশ স্যার যেমন ছাড় দিছে আগে তেমন ছাড় দিত না। আকাশ সারা ছাড় দিছে। লাস্ট পরীক্ষায় যে আমাদের যে সিএনএ ছাড় দিছে না মোটামুটি। আমি জানি না, আমি ভাই কারো তো দেখি ছাড় দিছে। আশেপাশে তাকায় রে দিয়ে কেউ কিছু পারে না, কি করবো খালি যে রাহি রে কালকে খালি একটু কোথায় কোথায় সবাই যে দেখছে, স্যারে যে দেখছে, কেউ পারে না লে গার্ড দেয় না, কেউই পারে না, তো গার্ড দিয়ে কি করবো? পারলে অবস্থা খারাপ বানাইলেই তো। আমি বি সেকশনে তো 2 নাম্বার দেখার লেগে বইয়া রইছি, ওরা দেয় আবার আমার কাছে দিকে, আমি তো আই হাই। আচ্ছা দেখ করে কালকে 2 নং কি কারো মিলছে? মিলবে এটা কিভাবে? এটা তুই না এখন আগের পরীক্ষা কত বাদ দে, এই পরীক্ষা কত চিন্তা কর। হ্যাঁ, এটা সিয়াম, বুঝে। ইয়ার থিওরিটা কি গোছাইছো? থিওরি যে থিওরি কোশ্চেন গুলো আনসার বের করছো? এখন আমি ক্লডের তো বার করছি, কিন্তু ক্লডেরটা একটু বেশি ঝামেলাপূর্ণ দিছে। আমি ওটা জাভা ধরে দিয়ে গেছি, তুমি একটু ভালো মতো বানায় দিও। বানায় নি, বানাইলে কই থাম করে দিতে। বানাইলে দিয়ে দিই মনে হয়। ও আচ্ছা, একটু দিও। যাওয়াদের বোন আইছে না বাসায়, ওর ঈদ চলতেছে ওর বাসার প্রতি,
নিজেই করতে পারে না। বাবা, ওই আরে আগের আমি থেকে করে না। গুতাইছি। যাওয়াদের এখন হচ্ছে সিয়া আবিরের বাসে যা পড়ালেখা করা, যদিও পড়ালেখা ওই বাসা গেলে আরো পড়ালে হইতো না। কে সাবিতে কেন পড়ালেখা করে? ওই নিজে নিজে পড়ে, ওই যে কোন সময় পড়ে ওর টাইম টেবিলে কোন ঠিক নাই। সাবিতে যেটা করবো ওটা করবো, সাবিতে পড়ার টাইমে জ্বালালে তারা মাইরা মাইরা বঙ্কালে। আচ্ছা দেখ, আজারের কথা বেশি হইতেছে। দেখ 3.2 তে জানার কথা হয়েছে, দেখ প্রিপেড ইন্স্যুরেন্স ইস এ 1 year পলিসি স্টার্টিং May 1, ঠিক আছে? এখন এটা আমার দেখ কি দেওয়া, আমার ইন্স্যুরেন্স কত দেওয়া আছে, ওই যে প্রিপেড ইন্স্যুরেন্স কত 2400। 2400, কিন্তু এটা কি 1 বছরের লেগে, আর এটা 12টা ভাগ দিবি কত হইব 200, তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কত 200, আর প্রিপেড ইন্স্যুরেন্স থেকে কি 200 কমে যাবো না, এর লেগে ক্রেডিট। পরেরটা দেখ, এ কাউন্ট অফ সাপ্লাই শোস 750 অন আনইউজ সাপ্লাইস, মানে আমার সাপ্লাইস থেকে 750 সাপ্লাই বেঁচে গেছে। তাহলে আমার সাপ্লাইস কত ছিল 2080, 2080 থেকে 750 বিয়োগ দিবি কত হয় 1330, তাহলে আমার সাপ্লাইস এক্সপেন্স মানে সাপ্লাইস ইউজ হয়ে গেছে 1330 টাকা, ঠিক আছে? এই জায়গায় লেহিন একটু লেখা দিয়েছে। কোশ্চেনটা আরেকবার বুঝা। কি লেখা দেখ পর, A count of supply shows $750 of unused supplies on May 31। মানে আনইউজ, ইউজড হয় নাই নাকি ইউজ হয়ে গেছে? মানে মাসের শেষে দেখছে যে তোমার সাপ্লাইস কত ছিল, ছিল 2080। তো ওইখান থেকে তোমার হচ্ছিল 750 আর ইউজ হয় নাই। এটা ও তো যেটা ইউজ হয় নাই তার মানে এক্সপেন্স হয়েছে কতটুকু, 2080 থেকে 750 তোমার ইউজ হয় নাই। তো তার মানে বাকিটা এক্সপেন্স হয়ে গেছে। এই কারণে দেখো এক্সপেন্স বাড়লে কি ডেবিট, এই কারণে দেখো সাপ্লাইস এক্সপেন্স যেটা ওটা আমরা ডেবিটে বসাচ্ছি আর হচ্ছে 1330। আর এই আর জায়গায় সাপ্লাইস সাপ্লাইস হচ্ছে ক্রেডিটে যাবে। এই জায়গায় কিন্তু 1330 লিখেছে, আমি লিখতে দিলেছি। ক্রেডিটে চলে যাবে, কারণ সাপ্লাইস তো ক্রেডিট। পরেরটা দেখ, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ 3600 অন দ্য বিল্ডিংস এন্ড 1500 অন ইকুইপমেন্ট, ঠিক আছে? এখন আমার বিল্ডিং এর তোর যে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, এটা কি কইছে অ্যানুয়াল বার্ষিক, এটারে 12টা ভাগ দিবি, ঠিক আছে? তাহলে আমার বিল্ডিং এর ইয়া কত হইবে, ডেপ্রিসিয়েশন কত হইবে 3600 12টা ভাগ দিলে কত হয়? 300। আরে 300, হ্যাঁ। 300 হলো ইকুইপমেন্ট, এক মাসের বিল্ডিং এর লেগে ডেপ্রিসিয়েশন হলো 300, আর হ্যাঁ। ইকুইপমেন্ট আবার আছে, ইকুইপমেন্টে 1500 12টা ভাগ দেয় কত হয়? 125। এখন হুম, দুইটা যোগ কর, 300 আর 125 425, 425। একবার দুইটারে মিলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 425, আচ্ছা, আর নিচে থাকবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 425। বুঝছি। এখন দেখ 10 নাম্বার কি বলছে? অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশনটা কিসের আন্ডারে পড়ে এটা কইলি না তো, মানে এটা কেন ক্রেডিট, আরে এটা ভাই কমছে। তুই এই লজিকে থাক না, যে একটা আমার ডেবিট হলো একটা আমার ক্রেডিট। হাসান, একটা মনে রাখো যে ডিপ্রিসিয়েশন যখন আমরা লিখবো এক্সপেন্স, হ্যাঁ, তখন ওইটা হ্যাঁ, নিচে হ্যাঁ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন লিখলাম। হ্যাঁ এর নাম মনে রাখ। আর যদি বেশি বোঝার দরকার হয় স্বাধীন স্যার ফোন দিয়ে কয়েকটা গালি প্রস্তাব করে বুঝে দেবে। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। বলে 4 নম্বরে কি কিছু মর্গেজ ইন্টারেস্ট রেট ইজ 6%, ঠিক আছে? আর মানে যে আমি যে টাকা মর্গেজ নিচ্ছি ওইটা আমার 6%, আমার ইয়া তার ইন্টারেস্ট রেট। আর আমার মর্গেজ কত, মর্গেজ পেয়েবল 40,000, 40,000-এর 6% হলো আমার ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে 40,000-এর 6% কত হয়? 6% 2400। তাহলে আমার ইন্টারেস্ট বাবদ খরচ কত 2400 হইব। কিন্তু এটা কি মর্গেজটা জানি সেটা কিন্তু অ্যানুয়াল, ঠিক আছে? বা এটা কেমনে বুঝবো এনে অ্যানুয়াল কোনটা আর ই কেমনে, কোশ্চেনে যদি অ্যানুয়াল না কয়ে দেয়? এটা জানা নর্মালি তো তার এই ধরে কি বলবো,
ওই জায়গায় মে 31 লেখা, তাহলে তো এটা তো আমরা বুঝবো যে একটা মান্থের বোঝানো এটা হয়েছে, কিন্তু আবার এই জায়গায় তুই কইতেছ অ্যানুয়াল। এটা অ্যানুয়ালি, কারণ স্যার এটা অ্যানুয়াল দিয়ে করাইছে। না, এই যে ইন্টারেস্ট গুলো তো অ্যানুয়াল হিসাবে হয় মনে হয়, এই কারণে। এখন যদি আমি মনে কর 6 মাস লাগা লোন লই, তাহলে তাহলে কইয়া দিব। সোজা কথা কি, মনে কর যদি মর্গেজের আমার অ্যামাউন্টটা বড় একটা দেওয়া হয় আর কোনো টাইম দেওয়া না থাকে, অ্যানুয়াল ধরে কাজ করবে, বুঝছো? আচ্ছা, কারণ আমার এখন আমার তো মর্গেজের ইন্টারেস্ট থাকে 2400, আর 2400 এর 12 ভাগ দিলে 200, তাহলে আমার ইন্টারেস্ট বাবদ খরচ কত? 200, ঠিক আছে? আর এই যে কিন্তু মর্গেজের এই ইন্টারেস্ট, 40,000 রে 6% করলে আসে 2400। হ্যাঁ, আর 2400 এর পরে আবার ওইটারে 12, 12 দিয়ে ভাগ দেবো। হ্যাঁ, এটা হলো আমার ইন্টারেস্ট এক্সপেন্স। কালকে একটা আর মারা এটা খাবো। এটা কিন্তু আমি দেই নেই, এই কারণে অ্যাকাউন্টস পেয়েবল 200 ক্রেডিট। হালকা এই চ্যাপ্টারে পার্টিকুলারলি ম্যাথ কয়টা লিখতাম আছে? না, এই ডেবিট স্যারে ক্রেডিট কি এই বলবো। দুইটাই, স্যারে এই দুইটাই। মনে হয় না প্রশ্ন চেঞ্জ করবো, বুঝছো? এখানে যেগুলো আছে একদম মুখস্থ করে যাবে। ভাবতেছি সবগুলো ছোট ছোট করে লেখা লয়ে দেন। 2/3 of হ্যাঁ, the unearned revenue has been earned, মানে কি আমার যে unearned revenue ছিল এটা 2/3 আমি পাই লেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার unearned কি রেন্ট রেভিনিউ, 2/3 হয় কেমন পাইছি? তাহলে তিন তাহলে আমার ভাগের রেন্ট 2 ভাগ রেভিনিউ পাইছি। কত? 3300 2/3 2200। আমার তাহলে রেন্ট রেভিনিউ হলো 2200, তার আমার রেভিনিউ কি, তার ক্রেডিট, এটা বসায় দিলাম। আর আমার কি আনআর্নড রেভিনিউ থেকে 2200 টাকা কমে গেল না, এই কারণে হুম। এটা কি ডেবিট। সিয়াম, এটা বার করছিস কেমনে? 3300 ইন্টু 2/3। আরে 33 হলে 3 দিয়া ভাগ কইরা 2 দিয়া গুণ দিবা। এটা শেষ। ও, মানে 3/2 নিতেছে আর কি, এটাই। এটা লেখাই দিছে 2/3, তুই 1/3 বাংলায় এটা। কইতাছিলি যে 3/2, সরি হ্যাঁ, 2/3 কইতাছিলি। আচ্ছা যাই হোক, বাদ দে। তারপরে কি করছে? স্যালারিজ অফ 750 আর অ্যাকওয়ার্ড এন্ড আনপেড, ঠিক আছে? মানে আমার স্যালারি বাবদ আমার খরচ হবে 750, কিন্তু এটা আমি আনা দেইনি। বুঝছি তাহলে বুঝছি, আমার মানে স্যালারি এক্সপেন্স কত? 750, আর কি হ্যাঁ। অ্যাকাউন্টস পেয়েবল 750। না না, স্যালারি এক্সপেন্স যেহেতু 750, ওই কারণে ডেবিট, আর যেটা এখনো পে করা হয় নাই এই কারণে অ্যাকাউন্ট পেয়েবল, এটা ক্রেডিটে রাখছে। হ্যাঁ, বুঝা লইছি। শেষ। এবার হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল বানাইবা। ব্যালেন্স করতে হইব, তারপর এইগুলো উঠাবি আগে আগে নিয়মে। সাপ্লাই এত কমে গেল। এই জায়গায় একটা ইয়াতা নাই, জার্নালে নাই, অ্যাকাউন্টস পেয়েবল জার্নালে এই আছে। সাপ্লাই স্টক দেখি একটু, সাপ্লাই স্টক এত কমে গেল কেমনে দেখ। কি? 750, ওখানে সাপ্লাই স্টক আর জোরে কথা 2080। কও। জোরেই তো কথা কইতাছি। দেখো, বললাম যে সাপ্লাইসটা 2080 ছিল, ওটা কি এখানে ক্রেডিটে দেখি তো পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জার্নালে দেখি এই 1330, সাপ্লাইস 1330। ও আচ্ছা, ঠিক আছে। আর এটা জায়গাতে ডেবিট 1330 বিয়োগ দিবি 750। 750। প্রিপেড ইন্স্যুরেন্স কত ছিল? 2400। প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু এটা ডেবিটে এখানে আর মনে হয় 200। 200 ক্রেডিটে। প্রিপেড ইন্স্যুরেন্স এই কারণে 200 দিয়ে গেছে 2200, পরের গুলো নাই। এখন অ্যাকাউন্টস পেয়েবল কত? 4700 ক্রেডিট। আমার এই জায়গায় কি আছে? 750 আছে, 200 আছে, মানে কি 950 ক্রেডিট, আর 950 যোগ করবো 5650 এলো, ঠিক আছে? আনআর্নড রেভিনিউ 3300। এটার জার্নালটা বের করলে অ্যাডজাস্টেবল ট্রায়াল ব্যালেন্স এটা করা যাইব, কিন্তু ওইটাই তো ভুল করুন, মেন জিনিসটাই। এখানে কি এমন কোনো কাহিনী আছে ডেবিট ক্রেডিট ক্রেডিট সমান হইতে হবে? হ্যাঁ, আমি তো কি হ্যাঁ। হ্যাঁ, করলাম আগেরটা, আগেরটা কি করলাম? না না না, এই যে এটার মধ্যে মনে কর এই ডেবিটের এই পাশ। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর ইয়াটা সেম। আই হাই রে, আমি আচ্ছা, ভাবছি একটু ভুল ভাল হলে কিছু হইতো না। একটু একটু ভুল গেলে শেষ। না, আমি চিন্তা করতেছি এটি তো দিছে তোরই, একটু একটা ভুল ভাল গেলে কোনো সমস্যা নাই। আর এটি যোগ করে দেখাইলে তাহলে। এটার কি এটার কি নিচে যোগ করে দেখা দিতেই গো? হ্যাঁ, ডেবিট আর ক্রেডিট যে তোমার সমান এটা দেখাইতো। হ্যালো সিয়াম,
এই যে আনজাস্টেড টোটাল ব্যালেন্সটা কি হচ্ছে প্রশ্নে যা আছে এই রেপোর্টে তুলে দিব। কোনটা? এই যে আনজাস্টেড টোটাল ব্যালেন্স শীট যে করছো সেটার মধ্যে কি এই যে প্রশ্নে যেটা দেয়া এই পুরোটা ট্রায়াল তুলে দিছো ব্যালেন্স শুধু? নাকি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বেটা কি আচ্ছা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সরি সরি ভাই আমি ভুল লিখছি। আচ্ছা এটা কি শুধু প্রশ্নটা তুলে দিছস নাকি? না, আই হায় তোরে কি বুঝাইলো একটু আগে? আর একটু আগে নেট ডিস্টার্ব করতেছিল আমি বুঝি নাই, এরপরে আবার এ এটা হচ্ছে জার্নাল শিটের থেকে তোমার হচ্ছে যেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে কোশ্চেনে যেটা থাকবো তার সাথে দেখবা যে ডেবিটে কোনটা আছে, ডেবিটে থাকলে মিললে যোগ করে দিবা, ক্রেডিটে থাকলে বিয়োগ করে ক্রেডিটে লিখবা, আর যেগুলো মিলে না ওইগুলো ডিরেক্ট তুইলা দিবা। আর যারা প্রশ্নে আছে ইয়াতে নাই ওডিরও উড়াই দিবে, আবার যেগুলা জার্নালে আছে কিন্তু প্রশ্নে নাই ওডিরও লাস্টে উড়াই দিবে। বুঝি নাই কিছু। রেকর্ডিং এ পাবি, রেকর্ডিং রেকর্ডিং বুঝে লাগছে। এ আমার গলা ফাহাদ ব্যথা কি আছে? ফাহাদ ফাহাদ কি আছে? শোনা। আছে আছে রেকর্ড হইতেছে। রেকর্ড না হলে তবে আবার রাইতে ডিস্টার্ব। এবার ম্যানেজেরিয়ালটা দেখা তো একটু, ম্যানেজেরিয়াল কি জিনিস? আরো টাইপের ম্যাথ আছে। ম্যানেজারিয়াল ওইটা কোন চ্যাপ্টারের? অন্য বইয়ের, অন্য বই এটা। এই যে এটা বই আলাদা। ম্যানেজার এলাম আছে বিরক্ত কর লাগে, মাথা নষ্ট করে দাম মতো। আচ্ছা হ্যাঁ, ম্যানেজারিয়াল যে এটা তো এটা উনি যখন বুঝাইতেছিল, হ্যাঁ তুমি বলতেছিল না যে ওই জিনিসটা কেন লিখতেছে, ঠিক আছে? মানে এটাই ক্লিয়ার করে বলে নাই। 2টা দিন ক্লাস নিছে। এটা প্রথম দিন তো ওই যে একটু ক্লাস করায় তোর ওই যে কি জানো ক্লাস পার্টি না কি করবো ওটার কাহিনীতে চলে গেছে। পরে আরেকদিন ক্লাস নিল এটার, ওই দিনও আর কি মানে উনি লিখতেছে, জাওয়াত বলতেছে উনি লিখতেছে, কিন্তু জাওয়াত কেমনে বলতেছে এটাও আমি বুঝি নাই। আর উনি যে এগুলো লিখতেছে কোনটার পরে কেমনে লিখতেছে এটাও আমি বুঝি নাই। ওই শালা চুপ করে আমার দেখাইতে দে। তুই পারো? দেখ কি কইছে। হ্যাঁ তো Prepare a schedule of cost of goods manufacture মানে তোর ম্যানুফ্যাকচারিং যে কস্ট আছে আমার এটা বার করতে হয়েছে, ঠিক আছে? আর ম্যানুফ্যাকচারিং কস্ট আমার এটা আগে শুরু করতে হবে লাগে আমার র ম্যাটেরিয়ালস দিয়ে, ঠিক আছে? কারণ দেখ বিগিনিং অফ দ্য ইয়ার র ম্যাটেরিয়ালস এগুলো দেওয়া আছে। আর র ম্যাটেরিয়ালস জেনারেলি বিগিনিং র ম্যাটেরিয়ালস 7,000 বুঝাইলাম। পরে এই জায়গায় দেখ পারচেসেস অফ র ম্যাটেরিয়ালস, ঠিক আছে? মানে আমার র মেটেরিয়ালস আগে থেকে ছিল 7,000 বছরের শুরুতে, আমি আবার নতুন করে কিনছি কত 1,18,000 টাকা, এটা আমি বসাইলাম, এই যেটা যোগ করবো, ঠিক আছে? আর এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ারে আমার র মেটেরিয়ালস 15,000। এটা এটা আমি জানি না কি আছে না কি আর এটা খরচ হয়ে গেছে এটা জানি না, বাট এটা আমার খরচ বিয়োগ করতে হবে। এন্ডিং এ যা যা আছে আমার সবকিছু মানে বিয়োগ। র মেটেরিয়াল সেন্ড আছে 15,000, আমি এটা বিয়োগ করে দেবো, ঠিক আছে? 1,10,000। এরপরে দেয় ডিরেক্ট লেবার কস্ট কত আছে আমার জায়গায় 70,000, এটা বহায় দিলাম। আমি যে এতটুকু হিসাব করলাম না, এটা হলো আমার প্রাইম কস্ট, ঠিক আছে? 1,80,000 মানে তার র মেটেরিয়ালস আর লেবার কস্ট এগুলো মিলে আমার প্রাইম প্রাইম কস্ট নাম, ঠিক আছে? এরপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, পার হেড যে ম্যানুফ্যাকচারিং যে খরচটা যায় এটা কত 80,000, এটা যোগ হইব। দাঁড়া দাঁড়া, প্রাইম কস্টটা কি? প্রাইম কস্ট হলো র ম্যাটেরিয়ালস আর লেবার কস্টের হিসাব। আচ্ছা এরপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত 80,000, ঠিক আছে? যোগ করবি তাহলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়বে। মানে ওই জিনিসটা বানাইতে কত টাকা খরচ হয় ওইটা? হ্যাঁ টোটাল টোটাল কস্ট হচ্ছে। এখন আমি জানি টোটাল ম্যানুফ্যাকচারিং এই জায়গায় যেমন হিসাবে বা তুই যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে ওই জায়গা আছে, এরপরে যেটা প্যাকেজিং প্যাকেজিং এই খরচটা কিন্তু আছে। হুম। দেখ এটা হলো ডাইরেক্ট ম্যানুফ্যাকচার খরচ।
2,60,000। এরপরে ওয়ার্ক ইন প্রসেস, মানে এখনো চালু আছে, তার আমার 10,000 টাকার কাজ বছরের শুরুতে চলতেছিল। ঠিক আছে, এটা মনে রাখবি যে বিগিনিং এ যা থাকবো যোগ, এন্ডে যা থাকবো এটা হলো আমার বিয়োগ। বিয়োগ। আর এটা ক্লোজিং লিখতেছে, আর ক্লোজিং দেওয়া আছে এন্ডিং এ না। আমার বিগিনিং অফ দ্য ইয়ার কত 14,10,000 দিয়ে দিলাম। এটা ম্যানুফ্যাকচারিং এর কস্ট ছিল, ওটা আমি যোগ করব। আচ্ছা 2,70,000 এলো। তারপরে ইন ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস 5,000 আছে না, 5,000 বিয়োগ করে দেবো, তাহলে কস্ট অফ গডস ম্যানুফ্যাকচার। আরে যাওয়া যাওয়া তো লিঙ্ক দিতে ভুলে গেছি। আচ্ছা বুঝছো জিনিসটা? তাহলে আমার 1 নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে। 2 নাম্বার আমার কি করছে, প্রিপেয়ার দা, এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। হ্যাঁ আচ্ছা, এবার কেন 2 নাম্বার টেবিল? হ্যাঁ 2 নাম্বার টেবিলে কি কইছে, প্রিপেয়ার দা কস্ট অফ গুডস। আচ্ছা খারাপ, ওটা শেষ তাইলে মানে কি চাইছিল, ওটা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। হ্যাঁ ওই গুডটা বানাইতে হলে কত টাকা মানে কস্ট হবে, ওটা টোটালি কস্ট, হ্যাঁ কস্টের টেবিল। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। পরেরটা কইছে কি আমার ইনকাম স্টেটমেন্ট বার করতে। আচ্ছা ফিনিশ গুড দিয়ে কি করছস? কিছুই করে না। তাহলে এটা কেমনে বুঝবো কোনটা কোনটা নিয়া করবো? কইলামই তো, গুডস ম্যানুফ্যাকচারটা তার ফিনিশ গুডস এর কোনো কাম নাই। র ম্যাটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, লেবার কস্ট, র ম্যাটেরিয়ালস আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড। মানে অ্যাডভার্টাইজিং বাদ দিয়া তোমার হচ্ছে জাস্ট ওই ইয়াটা বানাইতে যে খরচটা লাগবে আর কি, কোন একটা প্রোডাক্ট বানাইতে তোমার হচ্ছে লেবার কস্ট, তারপর হচ্ছে হলো আরো কি কি কস্ট আছে, ওয়ার্কিং মানে ওই জিনিসটা একটা মানে পর্যায়ে আনতে টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হচ্ছে সেটার একটা হিসাব চাইছে, যে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। ফিনিশ গুডস কি এরা জানি না তো। ভাইয়া সিয়াম আরেকবার একটু কোনাই এই কোশ্চেনটা আবার ফার্স্টের তে। রেকর্ডিং দিয়ে হলো মাথা ব্যথা গেছে। তো রেকর্ড হইতেছি নি, ফাহাদ তো আবার হুট করে কইবো যে একটা ঝামেলা গেছেন কে, রেকর্ড হইছে না, শেষ। রেকর্ড না হলে পরে আবার ক্লাস করবো। এখন না হলে সিয়াম আবার ক্লাস নিবে। না আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে কালকে থেকে, নাহলে আমি কালকেই ক্লাস করতাম। এটা করবো কোন সময়? আচ্ছা হ্যাঁ, তারপরে 2 নম্বর প্রশ্ন কি চাইছে? প্রিপেয়ার দ্য কস্ট অফ গুডস সোল্ড সেকশন অফ। দেখ, এটা না বুঝলে এটা এমনি একটু বুঝবো না। আমার বুঝতে হবে। আচ্ছা আচ্ছা। আমার কোর্স হলো কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটাই কাজ করছে। এটার লেগে আগে মাথায় রাখবি আমার কাজে হবে কোনগুলো, র ম্যাটেরিয়ালস এখন তো বিগিনিং, এন্ডিং আর যে পারচেজ র ম্যাটেরিয়ালস এটা লাগবে। এরপরে আমার লাগবে কি লেবার কস্ট, এগুলো কাজ শেষ করলে আমার প্রাইম কস্ট হবে। ঠিক আছে, তারপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে, এটা যোগ করার পর আমি কি পাবো, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের লগে পরে যদি আমি ওয়ার্কিং প্রসেসের হিসাব শেষ করি, তাহলে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাই যাবে। আমি শুরুতে দেখাই, দেখ আমার বিগিনিং র ম্যাটেরিয়ালস কত দেওয়া 7,000, ওটা এলো। পরে এলো পারচেস অফ র ম্যাটেরিয়ালস 1,18,000। ঠিক আছে, এটা যোগ করে দেবো 7,000 লগে, এটা কত হবে 1,25,000। আর এন্ড অফ দ্য ইয়ার অলওয়েজ মনে রাখবি যেটা আমার এন্ডে থাকবে এটা আমি বিয়োগ করতে হবে হিসাবের লগে। 15,000 টাকা আমার আছে, এটা আমি বিয়োগ করবো, তাহলে কত হবে 1,10,000। আর যেগুলো বিয়োগ করতে হবে এটা ব্র্যাকেটে লিখবি। ঠিক আছে, এরপরে আমার ডিরেক্ট লেবার কস্টের হিসাব কত আছে 70,000, আমি এটা বহাইলাম। তাহলে আমি তার র ম্যাটেরিয়ালস আর ডিরেক্ট লেবার হিসাব করে কি পেলাম, প্রাইম কস্ট। ঠিক আছে, এই জিনিসটা বুঝতেছ নাকি? দেখ একটু পানি খেয়ে নিই। আজকে এটা বুঝছস? বিগিনিং এর সাথে হচ্ছে পারচেজ করব, দুইটা যোগ করব, ওইটার সাথে হচ্ছে এন্ডিং যেটা ওইটা বিয়োগ করব, হুম, তারপর ডিরেক্ট লেবার কস্টে যামোগা, এটা যোগ করবি। তুমি একটু যোগ প্রশ্নের দিকে করলে তাকাও, প্রাইম কস্ট। প্রশ্নের দিকে তাকাও, এই প্রোডাক্টটা বানাইতে বানাইতে কে কে কাজে লাগতেছে দেখো তো।
লেবার লাগে প্রোডাক্ট বানাইতে, তারপর র ম্যাটেরিয়াল লাগে, আর ম্যানুফ্যাকচার করা লাগে। কিন্তু তুমি দেখো তো প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে কি অ্যাডভার্টাইজিং লাগে? না। তারপর সেলস, স্যালারি, এটা কি প্রোডাক্ট বানানোর সাথে কানেক্টেড? না। তারপর হচ্ছে অফিস ইকুইপমেন্ট, হ্যান ত্যান, এগুলো লাগে না। তো ওর মধ্যে থেকে যেগুলো বানানোর মধ্যে কাজে লাগতেছে না, ওগুলা নিয়ে তোমার একটা টেবিল বানাইতে গেছে। অর্থাৎ প্রোডাক্টটা আমি বানাইতেছি, এটার জন্য এখন কি কি লাগবে, মানে ওই খরচটা দাও। এই কারণে এই প্রশ্নে দেখবা যে কোনগুলা বানানোর ক্ষেত্রে কাজে লাগতেছে ওই প্রোডাক্টটা বানাইতে। নো অ্যাডভার্টাইজিং, নো মানে স্যালারি মেলারি এগুলা কিছু না। ওইখানে যা যা থাকবে ওগুলা নিয়ে আর কি একটা টেবিল বানাইবা। তার মধ্যে বিগিনিং অফ দা ইয়ার যেটা ওগুলারে যোগ করতে হয়, এন্ড অফ দা ইয়ার যেগুলো ওদের বিয়োগ করতে হয়। এই হলো হিসাব। আর ফিনিশ গুডটা প্রোডাক্টটা বানানোর সাথে যায় না, এটা মনে রাখলেই হবে। আর বাকি উপরে যে র ম্যাটেরিয়াল আর ওয়ার্ক ইন প্রোগ্রেস তো অবশ্যই প্রোডাক্ট বানানোর সাথেই যাচ্ছে। তো দেখ, প্রাইম কস্টের লাগে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা যোগ করলে আমি ঠিক দিলাম টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? আর পরে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের লাগে আমি ওয়ার্কিং প্রসেসের হিসাব করবি, বিগিনিংটা যোগ করবি, ক্লোজিংটা বিয়োগ করবি, বিয়োগ করার পরে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই জিনিসটা আমার কাজ হবে যেটা করতে হবে। বুঝছো শালা? বুঝছি। এখন দেখ, যে নাম্বারটা ওই থেকে আমার ইনকাম স্টেটমেন্ট বার করতে, ঠিক আছে? ধুর, হ্যালো ফাহাদ, হ্যালো। হাজারা কি করবি? আর সিএমের স্ক্রিন নিয়ে ঠিক করে আইছে। এখন দেখ, আমি ইনকাম স্টেটমেন্টটা কেমন করবো? ইনকাম স্টেটমেন্টের লাগে আমার ফার্স্টে লাগবে হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, ঠিক আছে? এটা বহাইলাম, এরপরে এবার যেমন ফিনিশ গুডস এর কাজ। এখন দেখ, ফিনিশ গুডস আমার কত আছে? বিগিনিং অফ দ্য ইয়ার 20,000, যোগ করলাম। এন্ড অফ দ্য ইয়ার 35,000, বিয়োগ করবো। পরে কি কস্ট অফ গুডস সোল্ড 2,50,000, ঠিক আছে? আমি কি করছি, প্রিপেয়ার দ্য কস্ট অফ গুডস সোল্ড সেকশন অফ মেসন কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট অফ দ্য ইয়ার, ঠিক আছে? আর সোজা কথা আমি কস্ট অফ গুডস বার করতে কইছে ইনকাম স্টেটমেন্টের মধ্যে, আমি বার করে দিয়েছি শেষ। বুঝছস? হুম। এনেই শেষ। হ্যাঁ। আমার আচ্ছা আমি একটু তোরে কই, যখন হচ্ছে তোর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করব তখন হচ্ছে র ম্যাটেরিয়ালস নিব, পারচেজ করলে পারচেজটা যোগ করবো, ওইখান থেকে কি করবো, ওই যে এন্ডিং এটা বিয়োগ করবো, তখন একটা প্রাইম কস্ট পাবো। তারপর ম্যানুফ্যাকচার প্রাইম কস্ট প্রাইম কস্টের সাথে আরে বোন, হ্যাঁ লেবার কস্ট যোগ করলে তারপরে প্রাইম কস্ট হবে। লেবার কস্ট যোগ করলে প্রাইম কস্ট পাবো, ওইটার সাথে কি আবার ম্যানুফ্যাকচার ওভারহেড হচ্ছে কি আবার যোগ করবো, তাইলে কি আমরা কি পাই যাবো, টোটাল ম্যানুফ্যাকচার কস্ট পাই যাবো। এরপরে বিগিনিং ওয়ার্কিং প্রসেস, এন্ড ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, এগুলো যোগ যোগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবে, ঠিক আছে? প্রসেস মনে রাখতেই বুঝি, এটা আমার কথা। বাচ্চারা তারপর আজকের মতো আচ্ছা আরেকটা এই কি চ্যাপ্টার জানি থেকে কইলো? কয় সেট কোশ্চেন থাকবো সিয়াম? হ্যালো। এটা দেখা, এটা দেখা, এটা দেখা। 10 এক মার্কের সেট। 10 শুধু না, তার মানে অর্ধেক না করলে আমি মানে বাহি 40 পাবো। ডং তুই তো সবই পড়া যাস, সবই লেও। এটা প্লিজ কি? এবার
রাফেল এটা কোন সিয়াম, চ্যাপ্টার? রাফেল গোল্ড মার্কে কথাবার্তা কলে বলিও না। ভাই সত্যি কথা কইতেছি ভাই, তুই তোর এইবার আমার রেজাল্ট দেখাবো। না, তুমি আমার মুখের ফলটা বলে দাও। এই দাঁড়া, আমি ধরে কই এই জিনিস হাসানা কই এই যে বাহাদুর একটা মেসেজ দিয়ে দিই এটা হলো এক কাজ, বুঝছস? আমি এটা এটা তোরা আগের জিনিসটা দেখ, তারপরে এমনি পারি। এটা আমি বুঝতে গেলে তো আমার মাথা নষ্ট হবে, তোমার মাথা নষ্ট হবে। তোর তুই যে মাত্র কোশ্চেন বের করলি এটা কোন চ্যাপ্টারের? এটা কি আগের চ্যাপ্টার যে বুঝাইলি এটার লগেই? আরে না, এটা যে এটা এটা পিডিএফ আলাদা, ম্যানেজারের অ্যাকাউন্টিং এর পিডিএফ আলাদা, তারা দিতাছে একটু পরে। আর এটা এটা কোন পিডিএফ এটা কোন এর চ্যাপ্টারের? 103 পেজ। চ্যাপ্টার 2 সেম চ্যাপ্টারেরই। এটা 25 নাম্বার ম্যাথ, ওটা আসলে 11 নাম্বার ম্যাথ। আই এটা তো বড় কে? এটা ঝামেলার অনেক। আচ্ছা, এটা কি স্যারে ক্লাসে করাইছে? না, আচ্ছা, একটু ছোট করে রোজাই বুঝাই দে। রোজাই দেখলাম হইলো স্যারে জিগাইলো কয়েকটা ম্যাথ ওই স্যার কইছে ক্লাসে যেগুলো করাইছে ওইগুলাই করো ভালো করে। স্যারে এটা ক্লাসে করায় নাই। 2.24 আর এই যে এই মানগুলো কেমনে বার করবো এটা স্যারে করায় নাই। তাহলে এইটি বাদ দিলে তো খালি যে একটা ম্যাথই থাকে 2.11 আর 2. কত জানি কি স্যারে ক্লাসে করাইছিল 2.10 মনে হয়। And এই দুটা দিয়ে আমি স্যার নাম্বার দিয়ে দিব 10 মার্ক। আচ্ছা এই দুইটাও কি ম্যানুফ্যাকচারিং কস্ট গুডস এইটা বের করতে দিব? এটা কি ওই কোশ্চেনের অ্যান্সার মানে কোশ্চেন? জায়গায় এইগুলোই বার করতে হবে, কিন্তু এটা খুব ঝামেলা। প্রত্যেকটা জায়গায় তো আচ্ছা, এটা এটা মনে হয় না বেশি কঠিন, ওই যে আগেরটার মতো ওই যে একটা সূত্র জানলেই হয় নাকি? এটা সূত্র কয়টা দেখছস তুই? না, একটাই সূত্র মনে হইতেছে যে ওইটারে আর কি উলট পালট করে রাখছে, ওই যে ইয়ার মতো, যে কি যেন বলে, মাথা বালাই শুরুই করি নাই পড়া। একটা সূত্র ছিল না, লায়াবিলিটি অনার হ্যাঁ, সিকিউরিটি ওনার এগুলা। সিকিউরিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস ওইটার মতো না যে। বাসা তুমি কি দেখো, সিআরসি আর কি সংক্ষেপে। দেখো তোমার এক জায়গায় মিল আছে নাকি? আচ্ছা, এটা তুই জানো, আমি জাস্ট আইডিয়া করে কইলাম আর কি। 6টা সূত্র 6টাই ডিফারেন্ট, একটার লগে আরেকটার সম্পর্ক নেই। ও আচ্ছা আচ্ছা, ভালো তো। কি সবগুলা কি শুধু 10 মার্কের জন্য নাকি? এখন দেখ দাঁড়া, আমরা যে এই চেকটা মনে করছি, ঠিক আছে? প্রথম ম্যাথে এই চেকটা লাগছে, পরের দুইটা মুখস্থ করতে হবে। এই যে দেখ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এর কি রাখছে, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, তারপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, হুম হুম। ঠিক আছে? পরে কি যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি লাগছে, টোটাল বারবার গড গড করে থাকে। গুডস হ্যাঁ, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, বিগিনিং ওয়ার্ক ইন প্রগ্রেস, ইনভেন্টরি, এ ভাই এই কোশ্চেন দুইটা দুই রকম, আগেরটা দিয়ে তো মনে হয়েছিল যে না একটু কিছু লিখতে পারবো, এটা দেখলে তো পারি না। দুইটা কাহিনী হইব, হয় ওই প্রশ্ন উঠাই দিব, নাইলে স্যার জানেই না এটার মধ্যে অন্য সূত্র ইউজ হয়, উনি হয়তো এগুলার মধ্যে থেকে একটা উঠাই দিতে পারে, আরে কিন্তু স্যার উনি জানে, মনে করবো যে স্যারে আরে জানে। এটা আমার স্যারই দিছে। ওরে বাবারে। আমার এই কারণে পেশা আছে যে এটা মনে হয় এক্সামে দিব, কারণ স্যার এটা এটা এত লাগে কষ্ট করে তোরে দিছে। এটা স্যারের যে জ্বালান জ্বালাইছি। কি আমি এত সিরিয়াস? বুঝো না 20 পাইছে, এ প্লাস না তুললে কেমনে হইব? ও, সিয়াম এত 100, কষ্ট করে ওয়াই তুলছে, সিয়াম 100, এত কষ্ট করে 20 তুলছে। টার্গেট 100 সিয়াম। হ্যাঁ, টার্গেট 100 যায় বেশি বড় ট্যালেন্ট টু ব্যক্তি। পুলাটা এত কষ্ট করে এত মার্ক তুলছে, তোমার এমনি এমনি এ প্লাস না তুললে কেমন? নিজের না, লগে এ নিজেরই প্লাস তো তো আর গাদ্দারি। এমনি উঠবো, এ প্লাস তো না, টার্গেট 100, বুঝতেছো না? হ্যাঁ, টার্গেট 100 ট্যালেন্ট টু ব্যক্তি পায়, তোর বাড়ি আমার নামে লইলো। তোর বাড়ি তোর নামে না? তোর নামে লইলো, তোর বাড়ি আমার নামে। আমার বাড়ি নাই ভাই। যা সুইডি নে। সিয়া মালা বুঝা 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 তাই না, বালা একটু বুঝা। আরে এটা পারি না আমি, খিদা সব লাগছে। পারো তো তাহলে এটা এ কেমনে কি? সিয়াম, এটা শেষ কর, এটা এটা শেষ করলে আর আমগো কোনো থাকতেছে না কিছু। আমি এটা পারি না, সব আমি নাই। লেখছো কেমনে তুমি না পারলে?
এটা তখন কেমনে কেমনে জানি লেখা লাইছে, এটা এটা ওই বলতে দেখ ওই দেখ এটা এটা আমি ডাইরেক্ট কই যে সূত্রটা আমি মিলাই করে লাগি, আমি এটা মনে নাই ভাই মাপছে। জাস্ট কজ এটি কেমনে বসাইছস উপরে থেকে কইলা নিচে। ওই যে সূত্র দেয়া করছে এটা। বুঝলাম তো সূত্র অ্যাপ্লাই করছিস, কিন্তু এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং টোটাল, ইনকাম স্টেটমেন্ট, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার লাস্টেরটা বেটা দেখি। আমি ধরো কই প্রথম এই যে আমি এই মানটা কেমনে পার করছি এটা কি। হ্যাঁ আবার তো টোটাল বাকিগুলো থেকে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টটা সূত্র কি আছিল, এই তিনটা যোগফল না, হুম। ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার প্লাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড। হ্যাঁ। ঠিক আছে, এখন ডিরেক্ট লেবার কেমনে বার করব, এইটা মাইনাস এই যে এই দুইটা হ্যাঁ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস ডিরেক্ট ম্যাটেরিয়াল মাইনাস ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই সূত্র দিয়ে তারা করতে পারবে। আচ্ছা। দেখ এটার গেম টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কে যে তিনটা সাথে যোগ করে দিবি, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পেয়ে যাবি 13,000। ও আচ্ছা বসাইলাম, তারপর নিচে যত। আবার নিচে যাবো, এটা লাস্টের তো কি আছে এটা না দেখাবে। এটাই তো কোশ্চেন এত দিকে হালা। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। দেখছো মনে সুখ কত, সব পারে, গানও গায়। মাইসে মাইসে কষ্ট গান গায়। একটু নিয়মটা করে দে, এমন করিস কেন? কইলাম তো নিয়ম, এই যে খালি সূত্রটি কেন লাগাবি শেষ। লাগাইলাম কিন্তু এখানে এডিট কই শেষ, আগে শেষ কই শুরু কই আমি এটাই বুঝতেছি না। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের পরে কি, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি, এটা কই পাইছো? এই যে কোশ্চেনই তো আছে, কোশ্চেন দেখ। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, ইনকাম স্টেটমেন্ট, এগুলা হলো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের নিচে যা। আর ইনকাম স্টেটমেন্ট কই পাস তুই? এই যে নিচেই তো, এটা নিচে তো ইনকাম স্টেটমেন্ট ও একদম নিচে। হ্যাঁ, এত রকম ইনকাম স্টেটমেন্ট, এত রকম হলো তোর যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আরে এইটা বার করবে হলো কেমনে, আমি তোরে করি। আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কেমনে করতাম, এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আরে বেটা আগের ম্যাট্রিক তো এটা, তখন থামরে তেমন চাইতেছে। এই যে আগের ইয়াতে কত ছিল, এই যে টোটাল গুডস ম্যানুফ্যাকচারিং কস্ট পরে কি হ্যাঁ। বিগিনিং অফ এটা সেটা যোগ করতাম না, হুম। তারপরে কি যে এন্ডিং এ কি করতাম, বিয়োগ করতাম। হ্যাঁ এখন দেখ, এখন আমার এডি বার করতে গেছে, আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত হয়েছে 18,000। হ্যাঁ। এই জায়গায় 18,500 আর 2500 যোগ করলে কত হয়, 21,000। আর 21,000 টাকা 18 বিয়োগ করলে 3, এই যে 3,000 হয়ে যায় এন্ডিং। এন্ডিং আলাদা। এটা তো আগের ম্যাথটাই রে ভাই, আগের ম্যাথের হিসাব এনে করছি। হয় সিয়াম, তুই কি কি বুঝাইলি হন আমি না ভুলে গেছি গা। রেকর্ডিং দেখিস। এই সে আমি অঙ্কটা বাড়াই দিস। অন্যরকম, তুই যেমন করে এমন নাই যে এন্ডিং, এটা কেমনে এটা আবার করতে আইলো। আমি তো ভাবছি এখানে যা যা আসলে উড়া দিমু তাইলে হয়ে গেছে। কোন এন্ডিং এটা? এই যে এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি, এটাকে 3,000 দিয়ে দেখাইলি, ওটা কই? এই যে এন্ডিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি। ও আচ্ছা এটা আছে ইনকাম যা যা স্টেটমেন্ট। করবি তো এটা, আমি আলাদা কিছু করছি নাকি? আচ্ছা এই যে এখানে এক বক্সের মধ্যে তোর শিডিউল অফ কস্ট গুড ম্যানুফ্যাকচার আর ইনকাম স্টেটমেন্ট দুইটারই বক্স বানাইতে হবে, এগুলো বের করে হ্যাঁ। তারপর নিচে কি করছো, আরে নিচে লাস্টে। এটা এটা কোশ্চেন আইলে এমনি আইবো। আচ্ছা আইলো কই নিচে, কি এগুলো যোগ বিয়োগ করা লাগে নাকি সব দিয়ে? পুরোটা তো না, যে যে কোশ্চেন মার্ক ওই জায়গায় খালি অ্যানসারটা বসাই দিবে। আচ্ছা বসাইলাম। করা যায়। এটা কি তোর এটা গুডস তিনোটা অ্যাভেলেবল, না চারোটা নাই। গুডস অ্যাভেলেবল ফর সেল এর সূত্রটা কি? বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি প্লাস কস্ট অফ গুডস হ্যাঁ ম্যানুফ্যাকচার এন্ড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমি পাবো কেমনে? এটা তো আমি আগে বার করে রাখছি, দেখছো? হ্যাঁ এখন আমার সেলস কত, 30,000। হ্যাঁ। না না সরি, এই জায়গায় কাম না আপাতত। গুডস অ্যাভেলেবল ফর সেল হলো এই দুটোর যোগফল, মানে বিগিনিং আর ফিনিশ গুডস ইনভেন্টরি আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এই দুটো যোগ করলে আমার এই যে গুডস অ্যাভেলেবল ফর সেল পাওয়া যাবে।
বুঝছি। আর 19,000 সিয়াম এই কোশ্চেনে কেমনে অ্যান্সার করবো, কোন তিনটারে ধইরা লমু, পরে কি নেট করবো না করবো অপারেটর। তো মাথায় ঢুকতেছে না। এই সূত্র মুখস্থ করতে হবে, আর কোনো ইয়া নেই, শর্টকাট নেই। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তুই পিডিএফ এ যা তো। আর আমি এটা বুঝে যাচ্ছি না, কারণ আমি আমি 100% ক্লিয়ার এখনো না। আর আচ্ছা বুঝছি। তগরে বুঝাইতেছি যে আমি কেমনে কেমনে জানি বুঝে আলাইতে পারতেছি, আল্লাহ ভালো জানে। দেখছো আল্লাহ বরকত দিতে আছে, আর তুই এটা নিতে চাইতেছিস না। আমি তো ঝামেলা লেগে যাইতেছি না। তো দেখ, এটা বার করলাম, এখন এটা কেন বার করলাম? ও এটা দেখ আবার, এটা কি গুডস অ্যাভেলেবল ফর সেল, আর এটা এন্ডিং গুডস, এটা নাই। এখন কস্ট অফ গুডস সোল্ড, এটা সূত্রটা কি? গুডস অ্যাভেলেবল ফর সেল আর এন্ডিং, এই দুটা বিয়োগ করলে আমার কস্ট অফ গুডস আয় করবে। ঠিক আছে, তাহলে এটা এখন কত হয়েছে? 19,000। হুম। কস্ট অফ গুডস কত আছে? 17,000। আর 17,000। 17 বিয়োগ দিবি, এটা আয় করবে 2,000। এন্ডিং। 19,000 কইতে ধরলি? এই যেটা বার করছি না, যে এই দুটা যোগ করলাম, 1 আর 18 যোগ করছি, 19 হয়েছে। 19,000 আসছে, হ্যাঁ। তারপরে লাগে কস্ট অফ গুডস সোল্ড, এটা বিয়োগ করছো। হ্যাঁ, পরে নেট অপারেটিং ইনকাম হলো কি? হুম। গ্রোস মার্জিন যেটা হইবে, হুম। গ্রোস মার্জিনের লগে তার যে তার সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এই দুটা বিয়োগ করলে আমার নেট 9,000। তো 13 তে 9 বিয়োগ করলে 4,000। ও, এর দূর করছো, তারপরে নিচে আর কিছু নাই। আর কিছু নেই, এই দুটো। ও মানে এটা সূত্রটা মুখস্থ করবা তোমরা, বুঝছো? আমি তারপরে আমি এতক্ষণ কি কইছি? আমি কি এতক্ষণ জিঙ্গা লালা উ কইছি? তুই এতক্ষণ কইতাছিলি যে তুই বুঝাবি না। বারবার আচ্ছা এটা যখন করবো, তোর সিরিয়াল 1 এর নিচে নিচে 1 এর মানগুলো ধরে বের করবো, 2 এর নিচে নিচে 2 এর মানগুলো ধরে ধরে বের করবো এমনে। চারটা কেস ভালো লাগে না খুব করে। বইতা লাইছি, কালকা যাইয়া গুল্লা খাম। সূত্র মুখস্থ করা জার্নালি লাগবে। পারি না। আরে ভাই তুমি আছো সূত্র লেয়া, জার্নালি পারি না, জার্নাল ভুল করলে আর কি করবো, সব ম্যাথ ভুল। জার্নাল না, এটা লগে জার্নালের সম্পর্ক নাই তো। এটা না থাকুক। আচ্ছা এটা কি এক টপিক নাকি? আমি না টপিকই আলাদা করতে পারতাছি না। টপিক আলাদা করা লাগবে না, তুমি একটা চ্যাপ্টার গুলো দেখো, একটা চ্যাপ্টার কি অনুযায়ী আছে, দিবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ তো মিড নিয়ে তো কোনো ইয়া নাই, সমস্যা নাই। মিডে কি কি আছে এটা তো সব জানোস নাকি? হ্যাঁ এটা বুঝছি। কারণ তো 3 নম্বর চ্যাপ্টারে কি কি লাগে? ট্রায়াল ব্যালেন্স লাগে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আর ইয়া তো জার্নালটা লাগে, এই দুইটা। আবার হ্যাঁ। এই এটার মধ্যে আয়া আবার এই যে তোর প্রমো, এটা একটা ইনকাম স্টেটমেন্টই, বাট এটা অন্যরকম। ফার্স্ট হলো যে ইয়া এ ভাই এই শেষ না, তুই এই রেকর্ডটা বাড়াই দিস, আমি যাই গা। জায়গা মাথা ঘুরতাছে। ওই ছয়টা কাটা সিয়াম, তুই সন্দেহ করে লিখতে পারস না? তোর লেখা দি বোঝে না। তারা সামনে বেলা, তারা মাইনে মেলে, তারা ইয়া সম্পত্তি আমার আছে। অ্যাসাইনমেন্ট লিখতে আছে, বুঝছো? আচ্ছা অ্যাসাইনমেন্ট তো ইয়া হার্ড কপি দিব না? হ্যাঁ ওরে সব দিকে গেছে গা, কি হয়েছে শেষ? হ্যাঁ শেষ। ও বুঝছি, বাল ভাই অনেক বাঁচাইছিস, নাহলে আমার স্যারের এই ভিডিওটি দেখা লাগতো। হাসান রাতে আবার বুঝেছে আমারে। টাটা। হ্যাঁ ব্রাহ্মণ, আল্লাহ হাফেজ। এত কষ্ট করে পোলা পোলা এত কষ্ট না করে না বুঝাই সিয়ামের তো দেবো। বুঝছি, ওই রাতে তুই আমার ইয়াগুলো বুঝবি, চ্যাপ্টার সিয়াম 1 2। দেখছিস, তোরে অপমান করলো একটা, এটা একটা অপমান। আরে ভাই চ্যাপ্টার 1 2 আমি পারি না ভাই, তুই তো চ্যাপ্টার 3 পড়াইছিস। চ্যাপ্টার 1 টু মিডে কত পাইছিস তুই? মিডিয়া ভাই চাই বসি তো দখল করে পাইছি ভাই, আমি এত কত মনে পাইছ? করি চ্যাপ্টার 1 20? যতই পাইছি 20 পাইছি, 10 না 12 পাইছি। মেয়েটা মনে হয় 18 না 19 পেয়েছে। আরে না ও মা অসম্ভব। গো, এ অ্যান্সার শিটটা তো দেখলাম না, আমি কত পাইছি? বলবেন 12। মার্কশিট, সরি অ্যান্সার শিট বলে। টাকা ফাহাদ কি রেকর্ড করছে রে? সিয়াম ফাহাদ রেকর্ড করছে? এটাই তো মনে হয়, এখনো তো আছে আইডি, রেকর্ড তো মনে করতে হবে। আচ্ছা তাও একটু তুই একটা কল রেকর্ড আইডি আছে এখনো, মানে রেকর্ড হইতেছে। ও আচ্ছা, তাইলে কওয়া যায় যে শেষ, আর 12 12। এই হাসান কলকার, আচ্ছা। আচ্ছা আল্লাহ হাফেজ। আমার বার কর, আমি এটা